তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটি আছে, আজকে ক্লাসে তোমাদের CC4 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650 এই পেপারে শেষ মুহূর্তের সাজেশান এবং একটি মক টেস্টের কোয়েশ্চেন পেপার অর্থাৎ মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এবং তোমাদের বলে রাখি, তোমরা যে CC4 পেপারে পরীক্ষা দিতে চলেছ, অনার্সের ছাত্রছাত্রীরা অলরেডি এই পেপার অর্থাৎ এই সিলেবাসের ওপরে DSCC 6 পেপারের পরীক্ষা তারা দিয়ে দিয়েছে। অর্থাৎ 19শে আগস্ট 2026 অনার্সের ছাত্রছাত্রীদের এই সিলেবাসের ওপরেই পরীক্ষা ছিল। তোমাদের আমি অনার্সের প্রশ্নপত্রটা শেয়ার করব। আগে যে সাজেশান আমি তোমাদের দিয়েছিলাম, বিশেষ করে বড় প্রশ্ন, সেখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু অনার্সে এসে গিয়েছে এবং তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং আশা করি তোমাদের জন্য যে মক টেস্টের প্রশ্নপত্র আমি তৈরি করেছি, এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। আর সম্পূর্ণ এটা অনুমানের ওপর ভিত্তি করে তৈরি করা, এত বছর পড়াচ্ছি সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তৈরি করা। তবে তোমরা কেউ এটা করো না যে কেবলমাত্র এই মক টেস্টের প্রশ্নের ভরসায় তোমরা পরীক্ষা দিতে যাবে, তা নয়। তোমরা সম্পূর্ণ সাজেশান ফলো করবে। তার প্রথমে তোমরা কি করবে, প্রথমেই তোমরা মক টেস্টে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো তৈরি করবে। আশা করি তোমরা মক টেস্টের প্রশ্নপত্র থেকে মিনিমাম 60% প্রশ্ন তো কমন পেয়েই যাবে বা তারও বেশি তোমরা কমন পেতে পারো। চলো তাহলে তোমরা অনার্সের প্রশ্নপত্রটা দেখে নাও এবং শেষ মুহূর্তের সাজেশান দেখো এবং মক টেস্টের প্রশ্নপত্র দেখো এবং পুরো বিষয়টা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখবে, কারণ সাজেশান, মক টেস্টের প্রশ্ন এগুলো বাংলায় যেমন থাকছে তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। প্রথমে তোমরা অনার্সের প্রশ্নপত্রটা দেখে নাও, তারপর তোমাদের আমি সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো অনার্সে কোন প্রশ্নগুলো এসে গিয়েছে। এখানে 5 নম্বরের প্রশ্ন হিসাবে এসেছে ইউরোপের ইতিহাসে 1453 গুরুত্ব, নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল। এই সমস্ত প্রশ্ন আমি কিন্তু সাজেশানে দিয়েছিলাম, সব প্রশ্নই মিলেছে। উত্তর মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্য, এটাও এসেছে। অ্যানাবেপ্টিস্ট কারা ছিল, এটাও আমার সাজেশানে ছিল। তারপরে জন দেখো ওয়াইক্লিফ কে ছিলেন, এটা আমার সাজেশানে ছিল না। এনক্লোজার আন্দোলন এটা ছিল। অর্থাৎ এখানে দেখো, এখানে লিখতে হচ্ছিল তোমাদের অনার্সদের লিখতে হয়েছে 3টে প্রশ্ন, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা প্রশ্ন কিন্তু এখানে সাজেশান থেকে এসেছে। তারা 2টো বাদ দিয়ে আরামসে 3টে লিখে দিতে পেরেছে। এবারে 20 নম্বরের প্রশ্ন অনার্সে যেগুলো এসেছে, সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্র, ঠিক আছে, সামন্ততন্ত্র থেকে বা পুঁজিবাদ বা ধনতন্ত্র একই, ঐতিহাসিক বিতর্ক, এটা এসে গিয়েছে। এটা জানো তোমরা, সাজেশানের প্রথমেই ছিল। এই প্রশ্ন তোমাদের আর করার দরকার নেই, সেভাবে গুরুত্বপূর্ণ আর নয়। তারপরে দেখে নাও বাদবাকি যে প্রশ্নগুলো এসেছে, মূল্য বিপ্লব এসে গিয়েছে, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি এসে গিয়েছে। এই সব প্রশ্নগুলো অনার্সে এসে গেল। এবার তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো দেখো। প্রথমে তোমাদের আমি মক টেস্টের প্রশ্নপত্র দেখাবো, তারপর তোমাদের আমি সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। মক টেস্টের প্রশ্নপত্র প্রথমে এই কারণেই দেখাচ্ছি, এখানে প্রশ্নের সংখ্যা তো খুব কমিয়ে রাখা হয়েছে। অর্থাৎ একটা কোয়েশ্চেন পেপারে যতগুলো কোয়েশ্চেন থাকে ততগুলো প্রশ্ন নিয়েই মক টেস্টের প্রশ্ন পেপার তৈরি। তাহলে এটা প্রথমে দেখো এবং তারপরে এটা তোমাদের যখন রেডি হয়ে যাবে তখন তোমরা সম্পূর্ণ সাজেশান ফলো করবে। দেখো প্রথমে কি হচ্ছে, দেখো 5 নম্বরের যেগুলো রেখেছি এখানে, 5 নম্বরের প্রশ্ন, গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের প্রভাব, জার্মানিতে কেন সর্বপ্রথম ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়, ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন, হিউগেনেট কাদের বলা হতো, কলম্বাসের সামুদ্রিক অভিযানের গুরুত্ব কী ছিল। 5টা প্রশ্ন এবং এখানে একটি প্রশ্ন 6টা। রেনেসাঁস মতবাদ বলতে কী বোঝো। এইগুলো হচ্ছে 5 নম্বরের আমি রাখলাম। এবার 10 নম্বরে 2টো লিখতে হয়, 4টে দেওয়া থাকে। 10 নম্বরে কী কী প্রশ্ন এখানে আছে মক টেস্টের প্রশ্নপত্রে দেখো। ইউরোপে প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি ও কারণ, তারপরে বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল। নেক্সট হচ্ছে প্রতি সংস্কার আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং এর প্রভাব, আর রেনেসাঁস মতবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলো আমি 10 নম্বর হিসাবে রাখলাম। তবে 10 নম্বরের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় 20 নম্বরেও আসতে পারে, কারণ এটা মক টেস্টের প্রশ্নপত্র, আমি আমার অভিজ্ঞতা থেকে তৈরি করেছি। এটা কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র নয়, এটা মাথায় রাখবে। তবে আজকের ক্লাসটা প্রত্যেকের কাছে তোমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে, কারণ আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। খুব পরিশ্রম করে তোমাদের জন্য এই মক টেস্টের প্রশ্নপত্র রেডি করা আছে, ঠিক আছে। আশা করি এখান থেকে তোমরা অনেকটাই কমন পাবে। এবার বিভাগ গ, যেখানে 20 নম্বরের প্রশ্ন, 2টো অ্যান্সার করতে হয়, 4টি প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকে। সেখানে কী কী প্রশ্ন রেখেছি দেখো। ইটালি ও রেনেসাঁসে শিল্প, সংস্কৃতি, শিক্ষার, রাজনৈতিক চিন্তার ওপরে প্রভাব বিশ্লেষণ। তারপর হচ্ছে ইংল্যান্ডের
ধর্ম সংস্কার আন্দোলন এবং তাতে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট আছে আধুনিক ইউরোপীয় জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তাৎপর্য ব্যাখ্যা করো। তারপর ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ভারসাম্যের স্থানান্তরের কারণ কী ছিল। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো, তারপর আমি সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করছি, দেখে নাও তোমরা। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এবার সম্পূর্ণ সাজেশান তোমরা কিন্তু দেখে নাও। দেখো সম্পূর্ণ সাজেশান তোমরা দেখতে থাকো। দেখো এখানে 10-20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো এখন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, আর সাজেশানের একদম প্রথমে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। ধরো প্রথম 8টা, তারপর 10টা, তারপর 12টা, এইভাবে তোমরা করে করে যাবে, তাহলে তোমাদেরও সুবিধা হবে, কারণ প্রথমের দিকের প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। একদম সাজেশানের শেষ প্রশ্ন আছে মানে সেটা সবথেকে কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইভাবে সবসময় আমার সাজেশান সাজানো থাকে। দেখো এখানে প্রথম প্রশ্ন কি আছে, ইটালীয় রেনেসাঁসে শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার উপর প্রভাব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন এবং তাতে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ। নেক্সট হচ্ছে বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট হচ্ছে আধুনিক ইউরোপের জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তার তাৎপর্য ব্যাখ্যা করো। ইউরোপে প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি ও কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে প্রতি সংস্কার আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং এর প্রভাব কী ছিল। তারপরের প্রশ্ন কি, ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ভারসাম্যের স্থানান্তরের কারণগুলি কী ছিল। নেক্সট হচ্ছে রেনেসাঁস মতবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রেনেসাঁস মতবাদের প্রধান বৈশিষ্ট্য। নেক্সট রেনেসাঁসের সামাজিক ভিত্তি আলোচনা করো। নেক্সট ধ্রুপদী সাহিত্যের পুনরুজ্জীবন কিভাবে রেনেসাঁসকে প্রভাবিত করেছিল। কি বললাম? ধ্রুপদী সাহিত্যের পুনর্জীবন। এবার তোমরা এখানে কিছু নতুন প্রশ্ন দেখতে পাবে, কারণ অনার্সের পরীক্ষা হয়ে গিয়েছে, তবে নতুন তো কিছু প্রশ্ন এখানে দেওয়া থাকবেই, ঠিক আছে? তবে তোমাদের আমি মক টেস্টের প্রশ্ন দেখিয়েছি এবং স্টার দেওয়া প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তারপর বাকি প্রশ্ন তোমরা সাজেশানে দেখে নাও। দেখো তারপরে এখানে আছে ইউরোপের রেনেসাঁসের বিস্তার কিভাবে ঘটেছিল, র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন বা আমূল সংস্কারবাদ সম্পর্কে আলোচনা। নেক্সট হচ্ছে ষোড়শ ও সপ্তদশ শতকে ইউরোপে কৃষি বিপ্লব সম্পর্কে আলোচনা। ফ্রান্সের ধর্ম সংস্কার আন্দোলনে হিউগেনেটদের ভূমিকা ও গুরুত্ব। তারপরে হচ্ছে ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক বিকাশের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথমে যেগুলো আছে স্টার দেওয়া প্রশ্ন সেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ, বড় প্রশ্নতেও তাই, ছোট প্রশ্নতেও তাই। গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের প্রভাব, জার্মানিতে কেন সর্বপ্রথম ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, ম্যাকিয়াভেলিকে কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন ম্যাকিয়াভেলি, তারপরে হিউগেনেট কাদের বলা হতো, কলম্বাসের সামুদ্রিক অভিযানের গুরুত্ব কী ছিল, রেনেসাঁস মতবাদ বলতে কী বোঝো, প্রতি সংস্কার কি, ইংল্যান্ডের ধর্ম সংস্কারে অষ্টম হেনরির ভূমিকা কী ছিল, জন ওয়াইক্লিফ কে ছিলেন, সামন্ততন্ত্রের পতনের প্রধান কারণগুলি সংক্ষেপে লেখো, পুঁজিবাদের মূল বৈশিষ্ট্য লেখো। তারপরে আছে দেখো, তারপরে আছে যে বাণিজ্যিক বিপ্লব বলতে কী বোঝো, রেনেসাঁস শিল্পকলার প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, কৃষি বিপ্লব বলতে কী বোঝো, তারপর হচ্ছে নব্য রাজতন্ত্র বা নিউ মোনার্কি বলতে কী বোঝো। এবার তোমাদের দেখো, এবারে তো আমি মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা করে দিয়েছিলাম, এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র।